স্বাগত একাত্তর জার্নালে। আপনাদের সঙ্গে আছে আমি রাকিব হাসান। এবং দর্শক, আপনারা জানেন সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত অনুষ্ঠানে আমরা খবরের নানান দিক বিশ্লেষণ করি। আমরা পত্রপত্রিকা, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া এবং অবশ্যই নিউজ পোর্টালে যে সমস্ত খবর হয়ে থাকে আমরা চেষ্টা করি সেগুলো শিরোনাম জানিয়ে দিতে। একই সঙ্গে সে সমস্ত খবরের সঙ্গে যুক্ত মানুষদেরকে আমরা সংযুক্ত করার চেষ্টা করি আমাদের আলোচনার টেবিলে। আমাদের স্টুডিও এবং অনলাইনে সংযুক্ত থাকা অতিথিরা সে সমস্ত খবরের গভীরে ঢোকেন এবং আমরা তাদেরকে প্রশ্ন করার চেষ্টা করি, উত্তর খোঁজার চেষ্টা করি, জানার চেষ্টা করি তাদের পর্যবেক্ষণ কিংবা বিশ্লেষণ। সেই ধারাবাহিকতায় আমার সঙ্গে স্টুডিওতে আছেন দুজন অতিথি এবং অনলাইনে আছেন একজন বিশেষ অতিথি। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুস সালাম, এবং আমি আসলে পরিচয় করাতে পারি যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে কিন্তু আমি আরও বেশি স্বাচ্ছন্দ্য বোধ করব আজকের এই বিশেষ দিনে একজন মুক্তিযোদ্ধা হিসেবে। এবং আমার সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক এলাই নেওয়াজ খান, এবং আমরা অনলাইনে দেখতে পাচ্ছি যুক্ত হয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান। আপনাদের সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং এটা আসলে আমাদের জন্য অনেক বড় পাওয়া যে একটা লম্বা সময় আমরা কিছু মুক্তিযোদ্ধার সঙ্গে কাটাতে পারবো, কিছু ইতিহাস শুনতে পারবো এবং কিছু প্রত্যাশার কথাও জানতে পারবো। আজকে আমরা স্বাধীনতা দিবসের এই আয়োজনের মধ্যেই থাকতে চাই। আমি আবারও আমাদের অতিথিদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এবং জনাব নজরুল ইসলাম খান, আপনার কাছে আসবো। আমরা আমাদের স্টুডিও অতিথির কাছ থেকে ছোট করে আজকের দিনটা কেমন দেখলেন সেটা একটু জানতে চাই। জনাব আব্দুস সালাম, একটু বলবেন, মানে 18 বছর পর সেই কুচকাওয়াজের বর্ণিল দৃশ্যটা আমরা দেখলাম, আমরা ফ্লাই পাস্টের ছবি দেখলাম, আমাদের সামরিক সক্ষমতার একটা ঝলক আমরা সেটা দেখলাম, যেটা আমরা 18 বছর দেখিনি। একই সঙ্গে আমরা জানতে পারলাম যে আজকে প্রথমবারের মতন খেলাধুলাকে একটা পেশাদারিত্ব কাঠামো দেওয়ার জন্য নতুন করে স্পোর্টসের কথা বললেন প্রধানমন্ত্রীর গাড়িতেও আজকে প্রথমবারের মতো আমরা জাতীয় পতাকা দেখলাম। কেমন দেখলেন আয়োজনটা? আমরা আসলে কতটা শ্রদ্ধা জানাতে পারলাম, শহীদদেরকে স্মরণ করতে পারলাম? আপনাকে ধন্যবাদ। আমার দুই বিজ্ঞ আমার নেতা নজরুল ইসলাম খান বীর মুক্তিযোদ্ধা উপস্থিত আছেন, আমার বন্ধু এলাহি নেওয়াজ খান এখানে উপস্থিত আছেন। দুজনকে আমি ধন্যবাদ জানাই। যারা আজকে অনুষ্ঠান দেখছেন, শুনছেন, তাদেরকেও ধন্যবাদ জানাই। আসলে এটা সত্যি যে 17টা বছর তো একটা স্বৈরাচারের ইসের মধ্যে ছিলাম। আমার স্বৈরাচার তো অলওয়েজ ভয় ভীতির মধ্যেই থাকে, এবং সে ভয় ভীতির কারণে এই বুঝি তার গদি গেল, এই বুঝি তার উপরে আক্রমণ আসলো, ওই কারণেই সবসময় বেশি সব কিছু থেকে আইসোলেটেড থাকতে বেশি পছন্দ করে। এবং যে কারণেই এই 17টা বছর এই ধরনের কুচকাওয়াজ বা এই ধরনের অনুষ্ঠান থেকে দূরে ছিল। ওই যে একটা ভয়, মনের ভয়, কখন কি হয়ে যায়। তো এইটা স্বৈরাচারদের এগুলো হয়। তো এটাই কিন্তু তার চেয়ে দেশ ও জাতি যে আসলে পিছিয়ে গেছে এটা তো আমাদেরকে মানতে হবে। যদি 17টা বছর আমরা নর্মাল লাইফ লিড করতে পারতাম এবং এই সমস্ত নির্যাতন, নিপীড়ন, ইসের বাইরে যদি দেশটা থাকতে পারতো এবং একটা ডেমোক্রেটিক প্রসেসে যদি দেশটা থাকতে পারতো, তাহলে আজকে দেশটা অনেক অনেক দূর এগিয়ে যেত। কারণ আমরা তো বলি যে একজন মুক্তিযোদ্ধা হিসেবে তো বলি যে যে স্বপ্ন নিয়ে আমরা যুদ্ধ করেছিলাম, আসলে সেই স্বপ্নটা আজকে স্বাধীনতার 55 বছর পরেও আজকে সেটা আলোর মুখ বা সেটাকে বাস্তবায়িত হতে দেখি নাই। শুধুমাত্র একমাত্র শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যখন রাষ্ট্র ক্ষমতায় আসলেন 75-এর পরে, এবং উনি যতদিন ছিলেন সেই সময়ের মধ্যে তিনি চেষ্টা করেছিলেন যে স্বাধীনতার যে স্বাদ, স্বপ্ন স্বাদ, সেটা যাতে বাস্তবায়ন করা যায়। এবং তার রেশ ধরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিছু চেষ্টা করেছিলেন। কিন্তু আওয়ামী লীগ স্বাধীনতার পরে যেমনিভাবে সেটাকে ধূলিসাৎ করেছে, ঠিক এই 17 বছরে আবার সেটাকে এনে একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড় করিয়ে দিয়েছে। বিশেষ করে সবচেয়ে বেশি যে ক্ষতিটা করেছে, বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে এবং আমাদের জাতীয় সংস্কৃতিকে ধ্বংস করে দিয়েছে। আজকে এইটা আমাদের নিজস্ব যে একটা স্বকীয়তা বোধ যেটা থাকে, আজকে সেটা আধিপত্যবাদের খপ্পরে ফেলে দিয়ে এটাকে আমাদের যে ক্ষতিটা করেছে। যেমন আজকে শিক্ষা ব্যবস্থাটা দেখেন, যে শিক্ষা ব্যবস্থাটা তো একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। দেখে যে একটা জাতিকে যদি ধ্বংস করতে হয়, তাহলে শিক্ষাটাকে যদি ধ্বংস করা যায় তাহলে ম্যাক্সিমাম করা যায়, আর তার সংস্কৃতি যদি করা যায় তাহলে তার ধরে ধরে কথা বলি আমরা, আসলে সময় পার হয়ে যাবে যে দুর্নীতির যে গল্পটা, যে খেরো খাতাগুলো। কিন্তু আজকের দিনে আপনি আসলে সেই সুবাতাস, সেই আশাবাদ মানুষের উদ্দেশ্যে কতটুকু পেয়েছেন যে আমরা আসলে একটু কনফিডেন্স রাখতে পারি যে হ্যাঁ, আমরা পেছনটা ফেলে এসেছি, সামনে একটা কিছু দেখতে পাচ্ছি? অবশ্যই। দেখেন, আমাদের নেতা আজকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব নেওয়ার পরপরই তিনি কিন্তু চেষ্টা করছেন জনগণের
জনগণের যে সমস্ত পাওনা যেগুলো ছিল সেগুলো মেটানোর জন্য, এবং যেগুলো অবৈধ সুযোগ সুবিধা যে সমস্ত পার্লামেন্ট মেম্বার বা আদার্সরা বেনিফিশিয়ারিরা গ্রহণ করতো সেগুলোকে কাটেল করার। অর্থাৎ এটার মধ্যে এটা ইটস এ সিগন্যাল, এবং এটা দিয়ে কিন্তু তিনি আজকে মানে একটা দেশ ও জাতির সামনে তার একটা মেসেজ যে আজকে দেশটাকে যদি এগিয়ে নিতে হয়, আজকে 300 জনের ভাগ্য মানে আলোকিত করার জন্যই কিন্তু সংসদ আসে নাই। আজকে দেশের 18 কোটি বা 20 কোটি যত কোটি মানুষই থাকুক না কেন, তাদের ভাগ্য পরিবর্তনের জন্যই কিন্তু 300 জনকে দায়িত্ব দেওয়া হয়েছে, এবং এইটাই হলো তার মেসেজ। এবং এই মেসেজের মধ্যে দিয়ে দেখেন তিনি কিন্তু আজকে এই দায়িত্ব নেওয়ার পরে আগে শুক্র শনি আইডেল বসে থাকতো, কিন্তু উনি আইডেল বসে নাই। এটা আসলে সত্যি বলতে কি, আমাদের এখন যারা আসলে মেম্বার অফ পার্লামেন্ট এবং যারা আসলে মন্ত্রী পরিষদ আছেন এবং যারা আপনারা আসলে নগরের প্রশাসক হিসেবে আছেন, আপনারা যে খুব একটা যে তৃপ্তির ঢেকুর তুলতে পাচ্ছেন সেই সুযোগটা নেই। আমরা ঘড়ি ধরে দেখছিলাম যে 9টা মানে 9টা মানে আসতেই হবে, কারণ যেখানে প্রধানমন্ত্রী চলে আসেন সেখানে তার কারো কিছু করার নেই, আপনাদের নিজ দেখতে আসতে হবে। আমি সেগুলো নিয়ে কথা বলবো। আমি একটু বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খানে যেতে চাই, এবং আলাপের সঙ্গে এলাহি নওয়াজ খান আপনি আছেন, যে কোনো পর্যায়ে যে কোনো কিছু আপনি যুক্ত করতে পারেন। জনাব নজরুল ইসলাম খান, একটা বিষয় আসলে তরুণরা, আমরা যখন প্রায় 5টা বিশ্ববিদ্যালয়ের একেবারে র্যান্ডমলি কিছু শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছিলাম, তাদের দিক থেকে যে কথাগুলো আসছিল তার ভিতরে একটা আবেদন ছিল। তারা বলছিল যে আমাদের রাজনীতিবিদদের কাজের অনুঘটক হিসেবে যেন স্বাধীনতার চেতনা থাকে, এবং আমাদের ইতিহাস যেন কখনো রাজনীতি দ্বারা প্রভাবিত না হয়। আমরা জানি বিএনপি মুক্তিযুদ্ধের সপক্ষের একটা দল, প্রমাণিত সপক্ষের দল। আমরা কতটা আপনাদের কাছ থেকে আশাবাদ পাবো যে মুক্তিযুদ্ধের ইতিহাসটা রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত থাকবে? ধন্যবাদ আপনাকে জি, এবং আপনার মাধ্যমে 71 টিভির দর্শক শ্রোতাদের। জি, আমরা খুব একটা গুরুত্বপূর্ণ সময়ে এই আলোচনা। জি, কিছুদিন আগে আমাদের বাংলাদেশের মানুষের প্রথম যে অস্তিত্বের লড়াই, বিজয়ের দিন 21শে ফেব্রুয়ারি, সেটা পার করে এসেছি। আমরা মার্চে এসে আমরা আমাদের স্বাধীনতা দিবস উদযাপন করলাম আজ। জি, এখানে আপনি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কথা বলেছেন, তারা তো আমাদের সমাজের অগ্রসর গোষ্ঠী, একদম। তারা শিক্ষিত ছেলে মেয়েরা, নিশ্চয়ই তারা সচেতন এবং তাদের আকাঙ্ক্ষায় সচেতনতার চিহ্ন থাকবে। কিন্তু এই আকাঙ্ক্ষা শুধু তাদের না, আমি বিশ্বাস করি যে এই আকাঙ্ক্ষা বাংলাদেশের সব মানুষের। তিনি শিক্ষিত হন বা অশিক্ষিত হন, তিনি গ্রামে থাকুন বা শহরে থাকুন, তিনি কৃষক হন বা শ্রমিক হন, বা বড় লোক বা গরিব মানুষ, যাই হন, সব মানুষ দেশের স্বাধীনতা এবং একটা স্বাধীন দেশের মানুষের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষা নিয়ে আমি মনে করি না আর কি যে কারো মনে কোনো দ্বিমত থাকে। জি, আমরা মুক্তিযোদ্ধা হিসাবে, একটু আগে সালাম ভাই বলছিলেন যে এত বছর পরেও আক্ষেপ করতে হয় যে যা চেয়েছিলাম তা সব পেয়েছি। এই আক্ষেপের তো মানে এটা স্বাভাবিক নয়। এত মানুষের জীবন, এত মানুষের ত্যাগ, যার বিনিময়ে এই দেশটা স্বাধীন হলো, সেই দেশে এই আক্ষেপ থাকা অযৌক্তিক, জি, এটা গ্রহণযোগ্য না। কিন্তু দুর্ভাগ্য আমাদের যে প্রধানত যে গণতন্ত্রের জন্য আমরা লড়াইটা করেছিলাম, স্বাধীনতার মাত্র কয়েক বছরের মধ্যেই আমরা সেই গণতন্ত্র হারিয়েছিলাম। যে সামাজিক মর্যাদা বা মানবিক মর্যাদার জন্য আমরা লড়াই করেছিলাম, যেটা পাকিস্তানিরা আমাদের থেকে কেড়ে নিয়েছিল, জি, সেটাও আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল। সংবাদপত্রের স্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতা, সবকিছুই আমরা হারিয়ে ফেলেছিলাম মাত্র কয়েক বছরের মধ্যে। জি, এই যে ঘটনা, এটা যদি দুর্ঘটনা হতো তাহলে ভালো হতো, কিন্তু দুর্ঘটনা তো নয়। এটা রাজনৈতিক সরকার এই কাজগুলো করেছিল।
এবং তারা যে যে আসলেও গণতন্ত্রের পক্ষের মানুষ না আর কি, এটা প্রমাণ হয় জি যে তাদের দল যখনই ক্ষমতায় এসছে তখনই তারা মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করেছে। এবং রেকর্ড যেটা বলছে সেটা হলো যে বারবার এই গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই করেছে বিএনপি, কখনো শহীদ জিয়ার নেতৃত্বে, কখনো বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, কখনো জনাব তারেক রহমানের নেতৃত্বে, জি এবং বারবার সে গণতন্ত্র আমরা ফিরে পেয়েছি। কিন্তু ফিরে পেয়েও আমরা এটাকে সমৃদ্ধ করার আগেই এটাকে একটা শক্ত ভিত্তির উপর দাঁড় করানোর আগেই নানা ষড়যন্ত্রে ক্ষমতাচ্যুত হয়েছে, কিংবা ক্ষমতা থেকে সরে যেতে হয়েছে, কিংবা অন্যায়ভাবে পরাজিত হতে হয়েছে বিএনপিকে জি নির্বাচনের মানে বিভিন্ন রকমের ত্রুটির কারণে। যাই হোক, আল্লাহর অসীম মেহেরবানি যে সমস্ত আমাদের দীর্ঘস্থায়ী লড়াইয়ের শেষ পর্যায়ে 24 জুলাই আগস্টের ছাত্র শ্রমিক জনতার যে অবস্থান, তার মধ্যে দিয়ে একটা পরিবর্তন, এবং সেই পরিবর্তনকে মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী কার্যকর করার একটা সুযোগ আমাদের সামনে এসেছে, সুযোগ সামনে একটা নির্বাচনের এসেছে, এবং মাধ্যমে। আমরা দেখতে পাচ্ছি এই দায়িত্ব নেওয়াটা আসলে আপনাদের মতো অভিজ্ঞ যারা আসলে সরাসরি এই দেশ গঠনে অগ্রনায়ক, মুক্তিযোদ্ধা যারা, তাদের কাঁধে যখন এই দায়িত্বটা বর্তায় তখন আলাদা একটা আশাবাদ তৈরি হয় যে আমরা হয়তো পথ হারাবো না। আমি আরও আলাপ করব আপনার সঙ্গে, এবং আমি আসলে 26শে মার্চ 1971 সালের সকালটা কেমন ছিল এবং রণাঙ্গনে আপনারা কোন রণকৌশলে এগোলেন, সেই গল্পগুলো, সেই ঘটনাগুলো একটু জানার চেষ্টা করবো একটি বিরতির পর ফিরে এসে। এবং কাজী এনায়েত নওয়াজ খান, আমি দুঃখ প্রকাশ করছি, আপনার সঙ্গে কথা বলতে পারলে ভালো হতো। খালি একটা বিষয় আমি বিরতি থেকে এসে আপনার কাছে জানার চেষ্টা করব। আজকে যারা আসলে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন তাদের অনেকে বলছিলেন, বিশেষ করে এনসিপির যারা আছে তরুণরা, তারা বলছিলেন যে 71-এর যে আকাঙ্ক্ষা সেটা পূরণ হয়নি বলেই আসলে অনিবার্য হয়ে উঠেছিল 24-এর গণঅভ্যুত্থান। কেন আসলে আকাঙ্ক্ষাটা পূরণ হয়নি, ছোট করে একটু জানার চেষ্টা করবো আপনার কাছ থেকে একটা বিরতি থেকে ফিরে এসে। দর্শক, আপনারা আছেন 71 জানালে, ছোট্ট একটা বিরতি পর ফিরছি, সাথে থাকবেন। অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। 71 জানালে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি। আমরা বেশিরভাগ গণমাধ্যম আসলে একই শিরোনামের মধ্যেই ছিলাম, কারণ এগুলোই সবচেয়ে বড় ঘটনা। এনায়েত নওয়াজ খান, একটা বিষয় একটু জেনে নিতে চাই আপনার কাছ থেকে, মানে বাংলাদেশে যত ঐতিহাসিক বাস্তবতা আছে এর বেশিরভাগই আপনি নিজে প্রত্যক্ষ করেছেন, আবার সাংবাদিক হিসেবে কাভারও করেছেন, যে কারণে আপনার কাছ থেকে ওই বাস্তবতাটা জানার সুযোগ হয় আমাদের। এটার ব্যাখ্যা কি একটু দিতে পারেন যে আমাদের কোন দুর্বলতা, কোন ভুল সিদ্ধান্ত বা কোন ষড়যন্ত্রের কারণে 71-এ যে আকাঙ্ক্ষা সেটা পূরণ হলো না, 55 বছর পরে এসে আক্ষেপ করতে হচ্ছে? প্রথমে আমি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে স্মরণ করছি জি এবং তার আত্মার মাগফিরাত কামনা করছি। কারণ আপনি জানেন, কিংবা আমি নিজে কানে শুনেছি যে তিনি 71 সালে 27 মার্চ স্বাধীনতার ঘোষণা করেছিলেন। এ ব্যাপারে কোনো বিতর্কর অবকাশ নাই। শুধু রাজনৈতিক উদ্দেশ্যে এই বিকল্পটা আওয়ামী লীগ বহুদিন ধরে করে আসছে। সুতরাং আজকে 26শে মার্চ স্বাধীনতা দিবসে আমি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে স্মরণ করছি। আপনাকে বলে রাখি যে যুদ্ধা ছাড়া জাতীয়তাবাদী হওয়া যায় না, এবং যুদ্ধা ছাড়া জাতীয়তাবাদী হওয়া যায় না। জিয়া রহমান যোদ্ধা ছিলেন এবং তিনি স্বাধীনতা ঘোষণা করেছেন। এ ব্যাপারে আমি অন্তত আমার মধ্যে কোনো সংশয় নাই। দ্বিতীয়ত হলো, আমি সেই সব শহীদদের স্মরণ করছি যারা একটা দেশ স্বাধীন করার জন্যে 71 সালে যুদ্ধ করেছিলেন, এবং পরবর্তীতে গণতন্ত্রের জন্য যারা যুদ্ধ করেছে জুলাই বিপ্লবে, তাদের সেই শহীদদের আমি স্মরণ করছি এবং আত্মার মাগফিরাত কামনা করছি। একটা বিষয় আপনাকে বলে রাখি যে বাংলাদেশ হচ্ছে একমাত্র দেশ যে দেশের জনগণ গণতন্ত্রের জন্যে স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। এবং হয়তো অনেকের স্মরণ আছে যে 71 সালে 3 মার্চ পার্লামেন্ট বসার কথা ছিল। সেদিন যদি পার্লামেন্ট বসতো তাহলে হয়তো ইতিহাসটা অন্যভাবে রচিত হতো। একদম। সেদিন পার্লামেন্ট স্থগিত করা হলো এবং সঙ্গে সঙ্গে দেশের মানুষ রাস্তায় ঝাঁপিয়ে পড়লেন। সেই নিরস্ত্র জনগণের উপরে প্রথম 25শে মার্চের ক্র্যাকডাউনের আগেই কিন্তু একটা বড় ক্র্যাকডাউন হয়েছে 3 মার্চ, যেদিনে পাকিস্তান সেনাবাহিনী সাধারণ মানুষের উপর গুলি করেছিল। এবং এই যে গণতন্ত্রের জন্য একটা জাতি স্বাধীনতা যুদ্ধ করেছে এবং বাংলাদেশকে স্বাধীন করেছে, এবং যে দলটি বলে যে আমরা স্বাধীনতা যুদ্ধের সংগঠক, আমাদের নেতৃত্বে স্বাধীনতা হয়েছে, এবং
যে দলটির নেতা শেখ মুজিবুর রহমান বহু বছর ধরে গণতন্ত্রের জন্যে, সংবাদপত্রের স্বাধীনতার জন্যে সংগ্রাম করেছেন, এই জাতির জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক ব্যাপার যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে তিনি এবং সেই দলটি প্রথম আপনার একদলীয় শাসন কায়েম করছে এবং সমস্ত সংবাদপত্র বন্ধ করে মাত্র 4টা সংবাদপত্র রেখেছিলেন। এই যে আপনি যে দেশের জনগণ গণতন্ত্রের জন্য রক্ত দিয়ে যুদ্ধ করলো, সেই জনগণকে আপনি গণতন্ত্রের থেকে মানে একদম সংবিধানের চতুর্থ সংবিধানের ব্যবচ্ছেদ ঘটিয়ে আপনি একদলীয় শাসন কায়েম করলেন। এবং শুধু তাই না, শুধু যদি ব্যাপারটা এমন হতো যে আওয়ামী লীগ ভুল করেছে শুধরাই নেবে, ব্যাপারটা তা ঘটে নাই। যদি 2009-এ যদি স্বাভাবিকভাবে গণতান্ত্রিক প্রক্রিয়াটা থাকতো, তাহলে কিন্তু 24-এর এই রক্তপাত ঘটতো না। সুতরাং গণতন্ত্রহীনতার সাথে মানবাধিকারের সম্পর্ক রয়ে গেছে একদম। এবং ক্রমাগতভাবে গণতন্ত্রহীনতা এবং মানবাধিকার লঙ্ঘন ক্রমাগতভাবে এদেশের মানুষের বিশ্বাসকে, আস্থাকে ধ্বংস করে দিয়েছে। মানুষ ভাবতেই পারে না যে এদেশে গণতন্ত্র, মানবাধিকার এগুলো হতে পারে। এটা কিন্তু আমাদের মানে অত্যন্ত জলজনক ব্যাপার। আর একটা বিষয় কিন্তু বিএনপির জন্য এটা মনে রাখার ব্যাপার। আপনি গত 55 বছরে বিএনপি 3টা বড় টার্নিং পয়েন্টে বিএনপির জন্ম এবং উত্থান ঘটেছে। 15ই আগস্ট 1975 সালে 15ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পরে জিয়া রহমানের নেতৃত্বে বিএনপির আবির্ভাব ঘটেছে, বিএনপির জন্ম হয়েছে। এরপরে বিএনপি কিন্তু মাত্র 2.5 বছর 2 বছর কয়েক মাসের মধ্যে বিএনপি কিন্তু উৎখাত হয়ে গেছে এরশাদের ষড়যন্ত্র, দেশি বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসাবে। এবং এরশাদ একটি ষড়যন্ত্রের অংশ হিসাবে আপনি দেখেন যে 3 মাস আগে যারা বিচারপতি সাত্তার বিপুল ভোটে নির্বাচিত হয়েছে। 3 মাস আগে সেই সরকারকে এমন কোনো ঘটনা ঘটে নাই, সেই সরকারকে উৎখাত করে সামরিক শাসন জারি করতে হবে। এবং এটা আমাদের প্রতিবেশীদের নীল নকশা অনুসারে, এই নীল নকশার অন্যতম লক্ষ্য ছিল যে এরশাদের মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসন করা। নীল নকশা থেকে বেরোতে পেরেছে না, আমি কথাটা আসছি, নীল নকশার অংশ হিসাবে এটা করা হয়েছিল। আবার 10 বছর কিন্তু 9 বছর বিএনপি মানে জিয়া রহমান নাই, বেগম খালেদা কেবল আসছেন, তার নেতৃত্বে বিএনপি 9 বছর সংগ্রাম করেছে, যুদ্ধ করেছে, লড়াই করেছে। এবং দেখেন এইরকম 90 এরশাদের পতন, ওই নির্বাচনে কিন্তু বিএনপি ক্ষমতাসীন হলো। কিন্তু সেই বিএনপিকে কিন্তু শেষ পর্যন্ত চমৎকার একটা ব্যাপার ছিল, 91 সালে সত্যিকার অর্থে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চমৎকার সুযোগ তৈরি হয়েছিল। আপনার মনে থাকার কথা না, মনে আছে কিনা জানি না, আমাদের সুস্পষ্ট মনে আছে পার্লামেন্টে যেদিন দ্বাদশ সংশোধনী পাশ হয়, অর্থাৎ প্রেসিডেন্সিয়াল ফর্ম থেকে আমরা যখন পার্লামেন্টের ফর্মে গেলাম, তখন আওয়ামী লীগ বিএনপি উভয় মিলে কুলাকুলি যে আনন্দ উৎসব করেছিল, দেশের লোকজন ভেবেছিল নিশ্চয়ই এবার আমরা হয়তো একটা গণতান্ত্রিক প্রতিষ্ঠান পেতে পারবো। কিন্তু দুর্ভাগ্য আমাদের, আমরা খুব অল্প সময় দেখলাম কিভাবে তৎকালীন বিরোধী দলের নেত্রী ঝাঁকি দিয়ে নানাভাবে গণতন্ত্র শেখানোর চেষ্টা করেছেন। এবং সর্বশেষ তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন এবং অবশেষে আওয়ামী লীগ সহ সমস্ত লোক পদত্যাগ করলো। এবং পদত্যাগ করার পরে আপনার ওই পার্লামেন্টও 5 বছর পূর্ণ হতে পারলো না। এবং আপনাকে বলি যে 55 বছরে 12টা নির্বাচনের মধ্যে 7টা নির্বাচনে 7টা পার্লামেন্টই পূর্ণ করতে পারে নাই, 5 বছর পূর্ণ করতে পারে নাই। তার মধ্যে মাত্র 5টা পূর্ণ করছে। এর মধ্যে সত্যিকার অর্থে ডেমোক্রেটিকলি সময় পার করছে শেখ হাসিনার নেতৃত্বে 96 সালের পার্লামেন্ট, আর বেগম খালেদার নেতৃত্বে 2002 এবং 6-এর যে 1 কিংবা 6-এর শেষের দিকে যে পার্লামেন্ট, শেখ হাসিনার যে 3টা পার্লামেন্ট চললো, এটা কিন্তু ডেমোক্রেটিক্যালি সঠিকভাবে নির্বাচিত পার্লামেন্ট না। এটা এক পেশে কর্তৃত্ববাদী এক মানে দ্যাট ইজ স্বৈরাচার ফ্যাসিবাদ সৃষ্টির আতুরঘর হিসেবে ব্যবহৃত হয়েছে। আমি এখানে আমি যে কারণে ছোট করে দিন, কারণ আমি ইতিহাসের দিকে ঢুকবো আবার। হ্যাঁ, এটা শেষ করে না, এই যে ঘটনাগুলি ঘটছে এর ফলে হয়েছে কি জনগণের মধ্যে আস্থার জায়গাটা নাই। আবার দেখেন ইন্টারেস্টিং যে বিএনপির জন্য দেখেন, বিএনপি আবার কিন্তু এই যে 15 বছরের স্বৈর শাসন এবং
ভয়াবহ একটা রক্তাক্ত বিপ্লবের পরে আবার ইলেকশন কিন্তু বিএনপি ক্ষমতা আসলে দেখেন ৫৫ বছরে ৩টি মোড়ে ৩টি টার্নিং পয়েন্টে কিন্তু বিএনপি আবার ক্ষমতা আসছে এবং সুতরাং এইবার অন্তত বিএনপির কাঁধে বাংলাদেশের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে গুরু দায়িত্বটা পড়ে গেছে এবং মনে হয় প্রত্যাশা সর্বাধিক চাপ আছে। সর্বাধিক চাপ হলো বিএনপির উপর আসছে। একদম। সুতরাং আর- এই যে স্বপ্ন ভঙ্গের ব্যাপারগুলি এটা ঘটে গেছে এবং এটা করছে রাজনীতিবিদরা। এবং আপনি দেখেন যে মুক্তিযুদ্ধের চেতনা বলতে কি বোঝায়, গণতন্ত্র, মানবাধিকার, যেটার জন্য এদের স্বাধীন হয়েছে। আমি এলিয়াস খান, আমি শেষ অংশে এসে আবারও এই আলাপের মধ্যে একটু ঢোকার চেষ্টা করবো। আমাদের দুর্বলতার জায়গাগুলো একটা ধারণা পেলাম, নানা নাটকীয়তার মধ্যে দিয়ে আমাদের যেতে হয়েছে এবং পরবর্তীতে একটা সুযোগ তৈরি হলো যেখান থেকে আমরা হয়তো নিজেদের আত্মপরিচয়টা আবার গড়ে তুলতে পারি। আমি এটা নিয়ে কথা বলে আমি একটু বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান আপনার কাছে আসি, তারপর সেখান থেকে জনাব আব্দুল সালাম আপনার কাছে আসবো। জনাব নজরুল ইসলাম খান, এখনকার প্রজন্ম যারা আসলে খুব বেশি ইতিহাস জানে না, আপনার এই বক্তব্যগুলো তাদের জন্য একটা আর্কাইভ হবে। যদি আপনি আমাদেরকে একটু শুরুটা করেন এভাবে, 25শে মার্চ যে ভয়াবহ নৃশংসতা চলল, 26শে মার্চ সকালটা আসলে কেমন ছিল এবং আপনারা যারা মুক্তিযুদ্ধ করেছেন তাদের যে যাত্রা পর্তা, অস্ত্রটাকে হাতে নেওয়া, রণাঙ্গনের কৌশলটাকে জারি করা, তারপর সেই দীপ্ত পদক্ষেপে ছুটে চলা, একটু বর্ণনা দেবেন 26শে মার্চ সকাল থেকে রণাঙ্গন পর্যন্ত ছোট করে? ধন্যবাদ আপনাকে। 25শে মার্চের কালো রাত্রে যা ঘটেছে সেটা প্রধানত ঢাকা মহানগরে, জি। সম্ভবত সালাম ভাই এটা ভালো বলতে পারবেন। হ্যাঁ হ্যাঁ। আমি সেই সময় 25শে মার্চ দুপুরবেলা আমি ঢাকা থেকে ট্রেনে আমার কর্মস্থল জয়দেবপুর, আচ্ছা। যেখানে মেশিন টুলস ফ্যাক্টরিতে শ্রমিক ইউনিয়নের আমি তখন সভাপতি ছিলাম এবং সর্বদলীয় মুক্তি সংগ্রাম পরিষদের কোষাধ্যক্ষ ছিলাম আমি। সম্ভবত বাংলাদেশের প্রথম সর্বদলীয় মুক্তি সংগ্রাম পরিষদ গঠন হয়েছিল জয়দেবপুরে 2 মার্চ 1971 সালে। তো সেখানে আমি ফিরে যাওয়ার পরে, যেহেতু আমি ঢাকা থেকে ফিরে গেছি, সবাই তখন ঢাকা জয়দেবপুর এত কাছাকাছি ছিল না, মানে বাসে আসা যাওয়া, ট্রেনে আসা যাওয়া সময় সাপেক্ষ ব্যাপার ছিল। তো আপনার পৌঁছার পরে সবাই ঢাকার অবস্থা জানতে চাচ্ছিল। আমি তো ওটা কল্পনাও ভাবে করি নাই যে আজকে রাত্রে এরকম ধরনের কিছু ঘটতে পারে। তবে পাকিস্তানিরা যে ক্ষমতা ছাড়বে না এটা বোঝা যাচ্ছিল। তো আমি তাদেরকে বলতেছিলাম যেটা, সেটা হলো যে ঢাকায় একটা থমথমে ভাব মনে হয়েছে আমার কাছে, কেন যেন একটু উৎকণ্ঠিত মনে হয়েছে কিছু মানুষকে। তো আমি ইপিআইডিসির হেডকোয়ার্টারে ছিলাম, সেখানে আপনার চেয়ারম্যান, ডাইরেক্টররা যারা তাদের সঙ্গে দেখা হয়েছে, মুরব্বী মানুষ, অভিজ্ঞ মানুষ, তারাও আমাকে বলতেছিল যে তুমি চলে যাও, ঢাকায় থাকো না। এরা সিএসপি ছিল তারা আর কি। যাই হোক, আমি ঢাকায় আসার পরে রাত্রেবেলা, অনেক রাত্রে আমরা কিছু খবর পেয়েছি ঢাকা থেকে যারা পালায় গেছে, তাদের মধ্যেও কিছু লোকজন জয়দেবপুরে পৌঁছে গেছে। তখন ভোরবেলার দিকে আমরা সবাই জেগে গেছি আর কি, আমরা সবাই বের হয়ে আসছি এবং আমরা ওই সকালে আমরা জয়দেবপুর প্রপারে আসলাম। মেশিন টুলস ফ্যাক্টরি মানে সেন্ট্রাল জয়দেবপুর যেটা, সেখান থেকে একটু বাইরে আসার পরে আমরা আমাদের মুক্তি সংগ্রাম পরিষদ আমরা সবাই একত্র হয়েছি, আমরা আলাপ করেছি এমনকি তখন তো অনেক খবর আমরা পেয়ে গেছি রাজারবাগে, তারপরে পিলখানায়, বিভিন্ন জায়গায় যেসব আক্রমণ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এগুলোর খবর। এবং আমরা আলোচনা করেছি আর কি, যে সন্দেহটা আমরা করছিলাম সেটাই ঘটলো আর কি। কিন্তু যত যে প্রস্তুতি নেওয়ার কথা ছিল, আমরা কিন্তু আসলে সেই প্রস্তুতি তখন আমরা নিয়ে উঠতে পারি নাই। কিন্তু মানুষকে উদ্দীপ্ত করা এবং নিজেদেরকেও মোটামুটি মানসিকভাবে প্রস্তুত করার কাজটা আমরা করতে পেরেছিলাম। কারণ আমরা 5ই মার্চ এই ছাত্র শ্রমিক জনতার মধ্যে আমরা এটা আনতে পারছিলাম যে সমরাষ্ট্র কারখানায় অস্ত্র এবং গোলা বারুদ তৈরি হবে আর সেটা দিয়ে আমাদের বুকে গুলি চালানো হবে, এটা আমরা হতে দেব না। আমরা সেখানকার শ্রমিকদের সঙ্গে কথা বলে আমরা ওখানে মিছিল করে ঢুকে গেছিলাম এবং শ্রমিকরা কারখানার কাজ ছেড়ে বের হয়ে এসেছিল, সমরাষ্ট্র কারখানা বন্ধ হয়ে গিয়েছিল। এরপরে 19শে মার্চ
আপনার ব্রিগেডিয়ার জাহাঙ্গীর বাবরার, উনি গেছিলেন আমাদের সেকেন্ড বেঙ্গল রেজিমেন্ট যেটা ছিল জয়দেবপুরের রাজবাড়িতে, ওদের হেডকোয়ার্টার, তাদের থেকে অস্ত্র কেড়ে নেওয়ার জন্য গেছিল। আমরা সেটাকে প্রতিহত করেছিলাম জয়দেবপুরে এবং চৌরাস্তা, টঙ্গী, বিভিন্ন জায়গায়। এটা এটা কত তারিখের ঘটনা? কিন্তু এটা কত তারিখের ঘটনা, এই যে প্রতিহত করলেন? এটা 19শে মার্চ। 19 মার্চ। মার্চ। আচ্ছা আচ্ছা। আপনি তো যুদ্ধ তো হয়েছে, শুরু হয়েছে 25শে মার্চের পরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু আমরা 3রা মার্চে যখন সমরাস্ত্র কারখানা বন্ধ করতে গিয়েছিলাম, তখন সমরাস্ত্র কারখানার যিনি প্রধান ছিলেন ব্রিগেডিয়ার করিমুল্লাহ, তার সঙ্গে আরো আর্মি অফিসাররা ছিল, এবং তারা ওখানকার যারা এমওডিসি বলতো, ওদের যারা পাহারা দিত, তাদেরকে আমাদের সামনে তারা আসছে এবং তারা কমান্ড করা হয়েছে, তাদের স্ট্যান্ড টু পজিশনে ছিল তারা, অর্থাৎ এরপরে কমান্ড ছিল গুলি করার আর কি। আচ্ছা। কিন্তু আল্লাহর মেহেরবানি যে তারা গুলি করার আগেই স্লোগান শোনা গেল, পিছন দিকে ওদের কারখানার গেট খুলে শ্রমিকরা সব বের হয়ে আসছে। যেহেতু তারা বের হয়ে আসছে, আমরাও বের হয়ে আসছি, কাজেই ওই দিন আর মারাটা গেলাম না আর কি। যাই হোক, আপনার 19শে মার্চ আরো ডেঞ্জারাস সিচুয়েশন, যে একজন ব্রিগেডিয়ার তৎকালীন সময়, এখন তো অনেক আর কি, কিন্তু তখন এত ব্রিগেডিয়ার ছিল না। তো এই ব্রিগেডিয়ার জাহাঙ্গীর বাবরার, উনি তার একটা বিরাট কনভয় নিয়ে আসছিলেন যে এখানকে আমাদের এই অঞ্চলের যারা মানুষ, সৈনিক, অফিসার, তাদেরকে নিরস্ত্র করবে। কিন্তু আমাদের ওই প্রতিরক্ষার মুখে তারা আসলে সেটা করতে পারে নাই। না পেরে তারা ইতিমধ্যে খবর পেয়ে গেছে তারা, যে তাদের যে রাস্তা বাজারের উপর দিয়ে আসার, সেখানে রেল লাইনের একটা বগি রেখে তার দুই পাশে রেলের স্লিপার আমরা খুলে ফেলছিলাম। কিভাবে খুলছি আজকে এখন আপনাকে আমি বলতে পারবো না। বুঝতে পারছি। মানুষ যখন আগ্রহী হয়, মানুষ যখন উত্তেজিত হয়, মানুষ যখন চায় কিছু, তারা যে কি পারে আর পারে না, এটার একটা প্রমাণ হলো এটা, যে দুই পাশের স্লিপার খুলে ফেলা হয়েছে, রেল লাইন সরা ফেলা হয়েছে, শুধু রাস্তার উপরে, রেল লাইনের উপরে আপনার এই দুটা বগি মালগাড়ির ওখানে রেখে দেওয়া হয়েছে। এটা থাকা পর্যন্ত মানে পাকিস্তান আর্মির পক্ষে এই জায়গা অতিক্রম করা সম্ভব হতো না। তারা এই খবর পেয়ে বেড়ে এসে পড়ছে এবং তারা খুবই উত্তেজিত, এবং সামনের গাড়িতে লাল পতাকা লাগানো, অর্থাৎ একটা ধরনের যুদ্ধ পরিস্থিতি, এবং তারা এসে ওয়ার্নিং দিচ্ছে, কিন্তু কে শোনে কার কথা? মানে কেউ এক নালা বন্দুক, দুই নালা বন্দুক, যার যা আছে নিয়ে এসে পড়ছে, আমাদের কারখানার গার্ডরা পর্যন্ত চলে আসছে তাদের বন্দুক নিয়ে, এবং কিছু লোক তীর ধনুক নিয়ে, কিছু লোক মানে লাঠি সোটা নিয়ে, কিছু লোক আর যার কাছে কিছু নাই। ওই দিন জয়দেবপুরে হাট বার ছিল, ফলে অসংখ্য লোক ছিল সেখানে, ছাত্র, শ্রমিক, সাধারণ মানুষ সবাই ছিল আর কি, অনেক হাজার হাজার মানুষ। তারা আর কিছু না পেয়ে রেল লাইনের যে পাথর, সেগুলি নিয়ে ঢিল মারতেছে আর কি। আচ্ছা। তো এটা একটা সময়ে যে তারা গুলি শুরু করলো, এবং আমাদের বেশ কয়েকজন মারা গেলেন, এবং লোকরা কিছুটা বিচ্ছিন্ন হয়ে গেল। তারা ওখানে কারফিউ জারি করলো। আমি তখন ওখানে TNT যে অফিস, টেলিফোন এক্সচেঞ্জ, আমাকে এর মধ্যে খবর আসলো যে ওই এলাকার এমপি ছিলেন শামসুল হক সাহেব, উনি টঙ্গী দেশাইটকে গেছেন, উনি জানতে চান এখানকার খবর। তখন সবাই আমাকে বললো যে আপনি যান, আপনি বলবেন। তা আমি টেলিগ্রাম অফিসের ভিতরে বসা, এটা ছিল রেল লাইনের পূব পাশে, অর্থাৎ ক্যান্টনমেন্ট যে পাশে। আচ্ছা। আর তারা এসে রেল লাইন, তাদের ইঞ্জিনিয়ারিং কোরের লোক এনে তারা দুই পাশে দুটো রেল লাইন বসায় এটা সরায় দিল, দিয়ে তাদের গাড়ি নিয়ে চলে যাবে তারা, এবং সেখানে কারফিউ জারি করে গেল, এবং পাহারা টাহারা রেখে গেল। আপনার মানে খুব ডেঞ্জারাস সিচুয়েশন ছিল। আমি যে ঘরে ছিলাম, সেই ঘরেও গুলি লাগতেছিল আর কি, এটা বিল্ডিং আর কি। যাই হোক, আপনার যখন কারফিউ উইথড্র করা হলো, তখন আমরা ওখান থেকে বের হয়ে আমরা সরে যেতে পেরেছিলাম। এটা ছিল সশস্ত্র লড়াই। পাকিস্তান তখনও আছে, তখনও মুক্তিযুদ্ধ শুরু হয় নাই। সেই সময়ে জয়দেবপুরের জনগণ পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে সশস্ত্র লড়াই করেছিল। এটাই প্রথম। এটা হলো আপনাকে আসলে মানে ঠিক এই মুহূর্তে কি বলে আসলে ধন্যবাদ দেওয়া যায় এটা আমি বুঝতে পারছি না, কারণ এই ব্যাপারটা আসলে আমরা অনেকেই জানতাম না। অন্তত জয়দেবপুরের ঘটনাটা কিন্তু খুব কম আলোচনার মধ্যে আসে। আমি আরো এখান থেকে আলাপ করব। আমি ফিল্ম হয়েছে, এটা নিয়ে কিছু, ওখানে কিছু স্মৃতি সৌধ করা আছে। ওইগুলো মানে
কিন্তু এটা বোঝেনি আর কি যে একটা এটাকে গোটা ব্যাপারটাকে এমনই দলীয়করণ করা হয়ে গেছিল যে মানে দলের লোক ছাড়া এখানে তো সর্বদলীয় কমিটি ছিল এটা আমাদের, আমরা তো আওয়ামী লীগ করতাম না, আমি ওখানে ট্রেড ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলাম। তো আপনার এখানে আরো যারা ছিল এই কমিটিতে, তার মধ্যে ন্যাপের লোক ছিল, আমাদের শ্রমিক ইউনিয়নের সেক্রেটারি মোতালিব সাহেব ছিলেন, আওয়ামী লীগের নেতা হাবিবুল্লাহ মাস্টার ছিলেন, তারপরে আপনার ন্যাপের প্রেসিডেন্ট মনীন্দ্র গোস্বামী ছিলেন, এবং আমাদের যে কমিটি যেটা আর কি, সেই কমিটিতে আকম মোজাম্মেল ছিল, আমি ছিলাম, ওখানে একটা হাই স্কুলের হেডমাস্টার ছিল, কলেজের শিক্ষক ছিল, বিভিন্ন সংগঠনের লোক ছিল, জাসদের লোক ছিল, আওয়ামী লীগের লোক ছিল, বিভিন্ন দলের লোক ছিল। এটা মানে তো আওয়ামী লীগ তো মানে তারা মানে নিজেরাই সব, আর কেউ কি এর মধ্যে আছে? না না, এরকম এত বিস্তারিত পুরো ভিজুয়ালি দেখা যাচ্ছে এরকম করে বর্ণনা আমরা কোথাও শুনিনি, যে কারণে আসলে তরুণ প্রজন্ম বলতে বাধ্য হয় যে দয়া করে রাজনৈতিক প্রভাব দিয়ে আসলে ইতিহাস ঢাকবেন না। আমি আরও কথা বলবো আপনার সঙ্গে। জনাব আব্দুল সালাম, একটু শুনতে ইচ্ছা করছে আপনার কাছে, আপনি আসলে ঢাকার খবরটা কেমন দেখেছেন 26শে মার্চ সকালে, এবং আপনি আসলে যখন রণাঙ্গনে গেলেন পুরো জার্নিটা, এবং বলে রেখে আপনার কথা বলো মাঝখানে ছোট্ট একটা বিরতিতে যেতে হতে পারে, কিন্তু আমরা শুরুটা করি। জি, আসলে যে বিষয়টা মার্চ মাস, আমরা কিন্তু এখানে দুইটা পার্ট। একটা হলো যে আমরা যারা ছাত্র ছিলাম বা শ্রমিক শ্রেণীর যারা ছিল, মুক্তিযুদ্ধের ব্যাপারে জাতীয় রাজনীতিক যারা, তাদের মধ্যে একটা হয়তো মিশ্র ধারণা ছিল, বা তাদের মধ্যে পাকিস্তানের ফিরে যাওয়ার বা পাকিস্তানকে অটুট রাখার একটা চিন্তা বা চেতনা তাদের মধ্যে কাজ করত। কিন্তু আমরা যারা ছাত্র ছিলাম, আমাদের মধ্যে এই ধারণাটা কিন্তু, আমি অন্তত বলতে পারি, আমি যাদের যাদের মিশেছি বা কাজ করেছি, আমাদের ধারণাটা কিন্তু পরিষ্কার ছিল যে পাকিস্তান আর থাকছে না, বাংলাদেশের স্বাধীনতাটা অবশ্যম্ভাবী। এখন সেটা আমরা কতদিন সময় দেব সেটা হলো ব্যাপার। তো এটা তো সত্যি কথা যে, কারণ 70-এর যে নির্বাচনটা হয়েছে, 70-এর নির্বাচনটাই কিন্তু একটা টোটাল ডিভিশন টেনে দিছে, যে সেই সময় মানুষ স্বাধীনতার পক্ষে, আমরা ভোটই চেয়েছি স্বাধীনতার পক্ষে, সেই সময় কিন্তু মানুষ স্বাধীনতার পক্ষে ভোট দিয়েছে। কিন্তু আমাদের জাতীয় রাজনীতিকদের সেটা বুঝতে কতটুকু অক্ষম হয়েছে, বা তারা বিভিন্নভাবে কাভার দেওয়ার চেষ্টা করেছে, যে কারণে আমরা বলি যে এই মার্চ মাসটা যে অ্যাবসলিউটলি 25শে মার্চের আগ পর্যন্ত যে সময়টা ক্ষেপণ করা হয়েছে, এটা অ্যাবসলিউটলি পাকিস্তানের একটা ট্র্যাপ ছিল। একদম একটা সময় নিয়ে ওরা প্রস্তুত হচ্ছে, সময় নিয়ে ওরা প্রস্তুতি নেওয়া, এবং আমাদের যে সমস্ত বাঙালি অফিসার বা বাঙালি সেনাবাহিনী আছে তাদেরকে পাকিস্তানে নিয়ে যাওয়া, অর্থাৎ পুরোপুরি একটা ক্র্যাকডাউনের জন্য, বা বাংলাদেশ বা তৎকালীন পূর্ব পাকিস্তানকে তাদের নিয়ন্ত্রণে আনার জন্য যা যা পরিকল্পনা দরকার, সেই পরিকল্পনা মাফিক তারা কাজ করেছে, আর আমাদের রাজনৈতিক নেতারা সেই সময়টা দিয়েছে। এটা আমি অবশ্যই বলবো। যদি আগে যদি আরও এটাই হতো, তাহলে কিন্তু আজকে 25শে মার্চের এই ধরনের ক্র্যাকডাউন হয়তো নাও হতে পারত। যাই হোক, 25শে মার্চের যে ঘটনাটা, সেটা হলো যে সেদিন যথারীতি সেই সময় আমরা এর আগে থেকেই মানসিকভাবে, আমি ঢাকায় ছিলাম, মানসিকভাবে তো আমরা প্রস্তুতি নিচ্ছিলাম যে যুদ্ধ হবে, আমাদেরকে যুদ্ধ করতে হবে। সেটার জন্য মনে কর, যা তখন আমি নটরডেম কলেজের প্রথম বর্ষের ছাত্র, মানে ম্যাট্রিক পাস করার পরে ইন্টারমিডিয়েট ভর্তি হয়েছে। তো সেই সময় প্রতিরোধ করতে হবে, যুদ্ধ করতে হবে, কিন্তু ওইটা তো ধারণা ছিল না যে একটা সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে মানে কি দিয়ে বোমা বানায় যুদ্ধ করব, বা সাধারণ কি এই দা বঠি বাঁশ এগুলো নিয়ে যুদ্ধ করব। সেটা তো কিন্তু স্পিডটা ছিল যে আমাদেরকে যুদ্ধটা করতে হবে। সেই সময় মনে করেন যে আমাদের স্কুল ছিল মতিঝিল সেন্ট্রাল গভর্নমেন্ট স্কুল, সেই স্কুল থেকে ল্যাবরেটরি থেকে রাসায়নিক সমস্ত কিছু চুরি করে নিয়ে আসছি, যে সেগুলো দিয়ে বোম বানাইতে হবে, প্রতিরোধ গড়ে তুলতে হবে, এবং সেগুলো সব আমার ঘরেই ছিল। ফকিরাপুল ছিল তখন আমার বাসা। প্রতিটা দিন সেই সময় আবার আমরা ইকবাল হল, তৎকালীন ইকবাল হল, সেটা সার্জেন্ট জহুরুল হক হল হয়েছে, সেখানে যে কাটার দামি রাইফেল দিয়ে আমরা প্রস্তুতি নিতাম যুদ্ধের জন্য, ট্রেনিং।
তো সেদিনও 25শে এই মার্চ, ট্রেনিংটাকে আপনারা অ্যারেঞ্জ করেছেন? হ্যাঁ সেদিন 25শে মার্চেও সেখানে গিয়েছে। তো ওই দিন মোটামুটি এমন একটা ছিল যে আজকে কিছু একটা ঘটবে। মানে আপনারা 25শে মার্চ সকাল থেকে ফিল করতে পারছেন? হ্যাঁ ওই দিন একটা কিছু ঘটবে, এবং নেতারা বলতেছিল যে যার যার এলাকায় চলে যাও, যার যার এলাকায় যে একটা প্রতিরোধ করতে হবে, ব্যারিকেড দিতে হবে প্রত্যেকটা এলাকায়। ব্যারিকেড, এই সশস্ত্র বাহিনীকে যে আর এই ব্যারিকেড দিয়ে আটকানো সম্ভব না সেটা তো আর ধারণা ছিল না, কিন্তু একটা এই ছিল যে ব্যারিকেড দিতে হবে। তো সেদিন একটা এই ছিল যে আজকে একটা কিছু ঘটবে। তো সেই সময় 25শে মার্চ যথারীতি রাত্রেবেলায় সেই ক্র্যাকডাউন হলো, এবং মতিঝিলে যে আমি এখানে একটু থামাই, একটা বিরতিতে যেতে হচ্ছে, তারপর আমি এখান থেকে আবার শুরু করব। দর্শক, আরও একটা বিরতি নিচ্ছে, 71 জানুয়ারি ফিরছে একটু পর, আমাদের সঙ্গে থাকবে। অনেক ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য। আমি জনাব আব্দুল সালাম আপনাকে থামিয়েছিলাম, ওখান থেকে একটু শুরু করবে, মানে 25শে মার্চ ধীরে ধীরে আপনি রাতের দিকে গেলেন। 25শে মার্চে গেলাম। এই জন্য আসলে আমাদের দুর্ভাগ্য যেটা আমি এটাই বলতেছিলাম, যে ধরেন আমরা তো যে 70-এর নির্বাচনের পর থেকে যে জিনিসগুলো বলছিলাম, সেটা এর মধ্যে দেখেন ছাত্র সমাজের পক্ষ থেকে স্বাধীন বাংলার পতাকা পর্যন্ত উত্তোলন করা হলো, পাকিস্তান ডেকে নাকচ করে দেওয়া হলো, পাকিস্তানের পতাকা পুড়িয়ে দেওয়া হলো, জাতীয় সঙ্গীত ডিক্লেয়ার করা হলো, ইশতেহার পাঠ করা হলো। অর্থাৎ একদিক দিয়ে মুক্তিযুদ্ধের জন্য যে সমস্ত গ্রাউন্ডগুলো প্রস্তুত করা, সেগুলো কিন্তু ছাত্রদের পক্ষ থেকে সেগুলো হচ্ছে, কিন্তু জাতীয় নেতৃত্ব কিন্তু সেখানে অ্যাবসেন্ট। আচ্ছা, তারা কিন্তু তখন পর্যন্ত আলোচনার মধ্যে, অর্থাৎ তাদের যে ট্র্যাপ করছে, পাকিস্তান যে ট্র্যাপ করছে, যে এদেরকে করে একটা ম্যাসাকার করে শেষ করে দেওয়া, ক্র্যাকডাউন করে শেষ হয়ে যাবে, আর কিসের যুদ্ধ, কিসের কি। অর্থাৎ যে যুদ্ধটা যেটা আমরা চাচ্ছিলাম, সেটা কিন্তু সেইভাবে আসেনি। পাকিস্তানিরা পরবর্তীতে 25শে মার্চে যে আক্রমণের মধ্য দিয়ে আজকে সেই বাস্তবতাটাই কিন্তু সামনে নিয়ে আসলো, যে পাকিস্তানিরা আর থাকা যাচ্ছে না, বা তাদের সাথে সহাবস্থান বলে আর কিছু আমাদের হবে না, অনিবার্য করে ফেললো কিন্তু পাকিস্তানিরা। আমাদের দিক থেকে কিন্তু যারা নেতৃত্ব ছিল তারা কিন্তু সেটা করে নাই। বিষয়টা কিন্তু পরিষ্কার। এই যে রাজনৈতিক নেতৃত্বটা, তো স্বাভাবিকভাবেই এর জন্য যেটা, এখন আমি যদি পরে আসি, যে স্বাধীনতার পরে ন্যাচারালি ওই নেতৃত্ব যখন স্বাধীনতার পরে রাষ্ট্রের দায়িত্ব আসলো, তো তাদের থেকে তো ওর চেয়ে বেশি কিছু আশা করা যায় না। তো যাই হোক, ওটা পরের ব্যাপার। আমি এখন আসি 25শে মার্চে, যেটা বললাম যে সেই সময় যেটা হলো যে আজকে একটা কিছু হবে, এমন একটা সেনাবাহিনীর, অর্থাৎ ক্যান্টনমেন্টে কি হয় না হয় প্রতিটা দিন খবর আসে। তো ওই সময় তাদের সাথে যে আলোচনা করতেছিল আওয়ামী লীগ, আমাদের সেই ইয়াহিয়া খান চলে গেল পাকিস্তান, তারপরে এখানে ক্র্যাকডাউন করার জন্য একটা পুরো ক্ষেত্র প্রস্তুত করা হলো, এবং যথারীতি ক্র্যাকডাউন হলো। গণমাধ্যম কর্মীদের নাকি অফ করে দেওয়া হয়েছে, তারা কোনো খবর একদম কোনো, যাতে কালো, অর্থাৎ কালো রাত, অর্থাৎ সব ব্ল্যাক করে দিয়ে, ব্ল্যাক অর্থাৎ অন্ধকারের মধ্যে একটা জাতির জন্ম হবে, সেটাকে নিমিষে আতুর ঘরেই গলা টিপে হত্যা করার মতো সুযোগটাকে করে দেওয়া হলো। এবং সেদিন কোথায় তারা আক্রমণ করলো, সেগুলো যেগুলো যে সেই সময় তো সেনাবাহিনীর অলরেডি যারা বাঙালি ম্যাক্সিমাম তারা ওপার নিয়ে গেছে, আর বাকিগুলো বিভিন্ন ক্যান্টনমেন্টে বিভিন্ন ছড়ায় ছিটায় আছে, তাদেরকেও ডিজার্ভ করে রাখা হয়েছে। আর সেই জায়গায় হলো যে ঢাকা শহরে যেটা ছিল যে রাজারবাগে পুলিশ লাইন, এইখানে পুলিশরা সেখানে থাকতো, তাদের কাছে কি বড় 303 রাইফেল ছিল, সেখানে আক্রমণ করা হলো। আমাদের বিডিআর যেটা ছিল পিলখানায়, সেখানে আক্রমণ করা হলো, ঢাকা আক্রমণ করা হলো আর্মি যে জায়গায় সেখানে। এবং এটাকে তারপরেও এই পুলিশরা কিন্তু ওই 303 দিয়েই যতটুকু পারছে ততটুকু সময় কিন্তু তারা প্রতিরোধ করার চেষ্টা করছে, আমাদের বিডিআরও প্রতিরোধ করার চেষ্টা করছে। আর ঢাকা শহরে যেখানে মানুষ পাইছে রাস্তায়, যেখানে এমন কোনো জায়গা বাদ নাই, পাইলে রাস্তায় সেখানে কিল করা হয়েছে। এবং তাদের জিজ্ঞাসাটা এমন ছিল যে জহুরুল হল, অর্থাৎ যেটা ছিল ইকবাল হল, অর্থাৎ ওইখান থেকে সব আন্দোলনের ট্রেনিং বা ওইখান থেকে সব কিছু দিক নির্দেশনা আসতো, ওইটাকে জ্বালায় দাও। ইকবাল হলকে জ্বালায় দেওয়া হলো, জগন্নাথ হলকে জ্বালায় দেওয়া হলো। সেটা কিভাবে দেখলাম যে 25শে মার্চের রাত্রে তো এটা হলো, 26শে মার্চ পুরোপুরি কারফিউ ছিল। তো এমন 27শে মার্চ কিছুক্ষণের জন্য কারফিউ ব্রেক হলো। তো সেই সময় আমারই হলো যে আমি এই অবস্থায় যাব এবং দেখব যে ইকবাল হলের কী অবস্থা।
আজকে অন্য ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কি অবস্থা, এবং ওই অবস্থায় ওই ব্রেকের মধ্যে আমি গেছি সেখানে আমি নিজে যে দেখছি যে ইকবাল হলের তখনও মানে ধোঁয়া ছুটতেছে, প্রত্যেকটা রুমের মধ্যে যেভাবে আগুন জ্বালাইছে, জগন্নাথ হলে তাই, এবং সেখানে যে মেরে ফেলছে তাদেরকে, মানে একটা বীভৎস একটা অবস্থা। এবং তারা কতটুকু জিজ্ঞাসা যে কংক্রিটের তৈরি একটা শহীদ মিনার, এটা তো এরকম কোনো মানুষ না, অন্য কোনো কিছু না, কিন্তু সেটার মিনারগুলোকে একেবারে মানে সব ধ্বংস করে শোয়াই দিছে, তার মধ্যে দিয়ে আবার আর্মি পাহারা সেখানে, যাতে ওইখানেও যাতে কেউ না। তো ওইখান থেকে এটাই ছিল 25শে মার্চ আর 26শে মার্চে ঢাকার চেহারা। তো এই সময় কিন্তু তার মধ্যে দিয়ে ওগুলো বললাম যেটা, কিন্তু মানুষের মনের মধ্যে ভয় ঢুকাতে পারে নাই, কিন্তু এত কিছুর পরেও কিন্তু মানুষের মনের মধ্যে ভয় ঢুকে নেই, মানুষের মধ্যে ছিল যে না আমার স্বাধীনতা আনতে হবে, এবং এটা অবশ্যম্ভাবী ছিল। আজকে তারা যে ক্র্যাকডাউন করছে, আজকে দেখেন আজকেও আমি বিকালবেলা গেলাম মতিঝিলের টিএনটি কলেজ যেটা আছে, সেই কলেজের পেছনেই, এবং টিএনটি কলেজের পেছনে 2 জন পুলিশ সেই সময় মারা গেছে, তাদেরকে শহীদ হয়েছে, অর্থাৎ ও পুলিশরা তো তারপরে ছড়ায় ছিটিয়ে গেছে এই মতিঝিলের বিভিন্ন এলাকা দিয়ে, তারা পালাইছে। সেই সময় তাদেরকে আমার বাড়ি ফকিরাপুর ছিল, তাদেরকে সেই পুলিশের ড্রেস খুলে রেখে তাদেরকে লুঙ্গি দেয়া, গামছা দেয়া, আবার তাদেরকে ইজিভাবে যাতে তারা চলে যেতে পারে, এবং প্রাইমারি ট্রিটমেন্ট দেয়া, এই সমস্ত কিন্তু আমরা দিয়েছি। এবং তার মধ্যেও কিন্তু অনেক পুলিশ মারাও গেছে, এবং তার মধ্যে 2টা পুলিশ এখনও ওই টিএনটি কলেজের পেছনে তার কবর দেয়া আছে, যেটা এখন পর্যন্ত তাদের নাম পর্যন্ত আমরা জানি না। তো এটা এর জন্য আজকে বলছি, এবং আজকে আমি এই অনুষ্ঠানেও বলবো যে পুলিশ ভাইদেরকে বলবো সেটাকে আইডেন্টিফাই করে অন্তত তাদের ওইখান থেকে ওই স্মৃতি যদি তারা নিয়ে যায় তো ভালো, আর নাহলে আমি বলেছি যে ঢাকা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সেইটাকে রিজার্ভ করার বা যা যা করা দরকার আমি সেখানে করে দেবো। এবং তার সাথে এক শিশু বাচ্চাও মারা গেছে, তারও সেখানে কবর দেওয়া হয়েছে। তো এইরকম ঘটনা ছিল সেই সময় এই 25শে মার্চ আর 26শে মার্চকে কেন্দ্র করে। আর তার মধ্যে দিয়ে তো যেটা আমরা যেটা জানি যে 25শে মার্চের তখন তো সারা দেশে যেটা অবস্থা, 12টার পরে চিটাগাঙে আমরা দেখছি যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, সে মেজর জিয়া, সেই সময় প্রথম রিভোল্ট করলো, তাই না? প্রথম তার সেনাবাহিনীর মধ্যে রিভোল্ট করে তার যে অফিসার ছিল তাকে ধরে এনে মেরে ফেললো, এবং মেরে ফেলার পরে তারপরে 27 তারিখে যে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে সে স্বাধীনতার ঘোষণা করলো, যে ঘোষণার আমরা অনুপ্রাণিত হয়ে স্বাভাবিকভাবে আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করলাম। এইটাই ছিল বাস্তবতা, আমি আসলে এই জার্নিতে আসলে আসার চেষ্টা করছিলাম আর কি, যে এই স্বাধীনতার ঘোষণা পর্যন্ত। আমি আপনার কাছে একটা বিষয় জানতে চাই, মানে আমি সালাম ভাইয়ের একটা প্রসঙ্গের সাথে একটু যোগ করতে চাই। সালাম ভাই একটা কথা বলছেন না যে ওরা ট্র্যাপ করছিল, আমি একটু অন্যভাবে বলি। অন্যভাবে বলে যে এই যে বাংলাদেশ যে পাকিস্তান যে স্বাধীন হয়েছে এবং 46-এর যে ইলেকশনটা হলো, সেই ইলেকশনে কিন্তু এদেশের মানুষ এমনভাবে ভোট দিল, ওইটা একটা গণভোট হয়ে গেলো পাকিস্তানের পক্ষে। দ্বিজাতি তত্ত্বের যেটা বিষয় ছিল সেটা ছিল যে মুসলিম অধ্যুষিত এলাকা নিয়ে পাকিস্তান হবে। তাহলে যে আমার মুসলমান ভাই ভাই একটা ব্যাপার, মুসলমান ভাই ভাই এই হিসাবে তো এটা হলো, নাহলে তো এটা বেঙ্গলের সাথে ওয়েস্ট বেঙ্গলে আমরা থাকতাম। কিন্তু কথা হলো যে পাকিস্তানি শাসকরা যে প্রত্যেকটা মুসলমান ভাই ভাই পুরানো হাদিসের যে স্পিরিট, এইটাকে লঙ্ঘন করে তারা 3 মার্চের পরের থেকে 25শে মার্চ পর্যন্ত আলোচনা যেটা করেছে, এটা টোটাল একটা প্রতারণা। এই যে প্রতারণাটা করলো, যেটা আমাদের যেমন কি বলে যে ইরান এবং ইয়ের আলোচনার সময় এই যে একজন মুসলিম ভাইয়ের প্রতি যে প্রতারণা, এবং 25শে মার্চ একজন মুসলমান আর মুসলমান যে হত্যা করার যে অপরাধ, যে গণহত্যাটা করেছে, এই অপরাধের জন্য আসলে পাকিস্তানি শাসকদের বিচার হওয়া উচিত। কিন্তু কথা হলো যে এই গণহত্যার সাথে জড়িত যে 195 জন সামরিক অফিসার ছিল, শেখ সাহেব বলেছিলেন যে আমি বাংলার মাটিতে তাদের বিচার হবেই, কিন্তু সিমলা চুক্তিতে তাদেরকে যেভাবে করা হলো, তাদের অবস্থান থেকে বেরিয়ে আসা হলো, এই 195 জনের বিচার বাংলাদেশের মাটিতে যদি করতে পারতেন আজকে, তাহলে আপনি বড় গলায় বলতে পারতেন যে আমরা এই গণহত্যার বিচার আমরাও করব। এবং এখন এত বছর পরে আমি মনে করি যে সবচেয়ে বড় অপরাধ করছে এক মুসলিম ভাই, নিরস্ত্র আরব মুসলিম ভাইদের গণহত্যা করছে, এবং এই গণহত্যার একটা স্বীকৃতি জাতিসংঘে হওয়া উচিত, এবং সেই অনুপাতে
এখনো বিচার হওয়া উচিত। একদম, আমি আসলে এই পয়েন্টটাতে আসতে যাচ্ছিলাম যে আসলে এত বড় ঘটনা ঘটে গেছে, বারবার প্রতি বছর এটা বললাম, 55 বছর পার করলাম, এখনই কিন্তু গণহত্যার স্বীকৃতি আমরা পাইনি। এবং এটা নিয়ে আসলে গবেষণার যারা করেন তারা যে খুব যে রিচ গবেষণা কোনো বিশ্ব জার্নালে উত্থাপন করেছেন তেমন না, কিছু এটা পাওয়া আপনি যায় না। কিভাবে পাবেন? দেশ স্বাধীন হলো, যারা গণহত্যা চালাইলো, তারপরে কি মানে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরেই সেই ভুট্টোকে বাংলাদেশে এনে লাল গালিচার সম্বর্ধনা দেওয়া হলো এবং তার সাথে যেভাবে বুকে মিলে কোলাকুলি করা হলো, অর্থাৎ আপনার সব ভুলে গেলেন। একদম, অর্থাৎ যে আমাদের নিরীহ মানে বাঙালির উপরে যেভাবে আক্রমণ করলো, তার গণহত্যা চালাইলো, আমার মা বোনের উপরে রেপ করলো, অর্থাৎ সেগুলো আমি সব ভুলে গেলাম, নিমিষেই ভুলে গেলাম। কিসের জন্য? যে ক্ষমতাটা টিকে থাকা যায়। আমি যে কথাটা ওই সময় বলছি যে তারা মনের থেকেই তো মুক্তিযুদ্ধের পক্ষে তারা সত্যিকার অর্থে স্ট্যান্ড নিতে পারে নাই। এটাই হলো আমার পরিষ্কার কথাটা, যে এই সময় আমরা বাংলাদেশের স্বাধীনতার পতাকা তুলছি, আমরা বাংলাদেশের স্বাধীনতার জাতীয় সঙ্গীত ডিক্লেয়ার করে দিচ্ছি, তারা নেগোশিয়েট করে পাকিস্তানকে টিকানোর জন্য তারা চেষ্টা করছে। এমনকি মুক্তিযুদ্ধের সময়ও সে সময় যে খন্দকার মোস্তাক যে শেখ মুজিবকে মারলো, এই খন্দকার মোস্তাকের নেতৃত্বে সেই সময় পাকিস্তানের সাথে তারা কোলাবরেট করার জন্য সেই সময় পর্যন্ত তারা চেষ্টা আসলে এই ইতিহাসগুলো জানারও একটা সময় এসে গেছে। সালাম ভাই যেটা বললেন এটা তো 100% সঠিক। যদি বললাম না যে 3 মার্চে যদি পার্লামেন্টে বসে যেত তাহলে কি আমলি গেলে করতো নাকি? তার আগেই তো যুদ্ধ শুরু হয়ে গেছে। একদম, এই যে নজরুল ভাই যে কথাটা বললেন, প্রতিরোধ তো গাজীপুরে তখনই শুরু হয়ে গেছে। সারা বাংলাদেশ যুদ্ধের জন্য প্রস্তুত, কিন্তু সেই সময় রাজনৈতিক নেতৃত্ব বা আওয়ামী লীগের নেতৃত্ব সেই সময় পাকিস্তানকে এবং নিঃসন্দেহে অবিভক্ত পাকিস্তানের সরকার প্রতিষ্ঠার জন্য তারা নেগোসিয়েশনে ছিল, কিন্তু জনগণ তখন যুদ্ধে নেমে গেছে। বললাম তো যে আর তারা যে এত কথা বলে 3 মার্চে পার্লামেন্ট বসলে কি করতো তারা। একদম, আমি আসলে আরো অনেক কিছু আছে মুক্তিযুদ্ধ পরবর্তী সময়টা নিয়ে কথা বলবো। এবং জনাব নজরুল ইসলাম খান, আপনাকে বলে রাখি, গতকাল আমাদের সঙ্গে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা মিজানুর রহমান বীর প্রতীক, তিনি খুব আক্ষেপ নিয়ে বলছিলেন যে যুদ্ধ করার পর, দেশটা স্বাধীন করার পর সবচাইতে অবহেলিত ছিলাম আমরা মুক্তিযোদ্ধারা। আমি আসলে এই প্রেক্ষাপটটি জানার চেষ্টা করব যে কেন আসলে মুক্তিযোদ্ধারা সবচেয়ে বেশি অবহেলিত ছিল স্বাধীনতা পরবর্তী সময়ে। একটা ছোট্ট বিরতির পর ফিরে এসে দর্শক আরও একটা বিরতি নিচ্ছে। ৭১ জানালে ফিরছি একটু পর, আমাদের সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ দর্শক, সাথে থাকার জন্য ৭১ জানালে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি। এবং আমাদের সঙ্গে আমাদের অতিথিরা আছেন বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান। আপনার কাছে যেতে চাই, আমরা আসলে গতকাল বলছিলাম খেতাবপ্রাপ্ত একজন মুক্তিযোদ্ধা মিজানুর রহমান বীর প্রতীক, তিনি বলছিলেন যে যুদ্ধ করে যখন দেশটা স্বাধীন করলাম সবচাইতে বড় অবহেলিত ছিলাম আমরা মুক্তিযোদ্ধারা। আপনি নিজে একজন মুক্তিযোদ্ধা, মানে যুদ্ধ পরবর্তী সময়ে অবহেলার কারণ কি? যারা আসলে দেশটা স্বাধীন করলো তাদেরকেই কিছুটা সালাম ভাই বলেছেন জি, যে যারা দায়িত্বে ছিলেন রাষ্ট্র পরিচালনার, তারা তো তার প্রধান ব্যক্তি সহ সে দলের অনেকেই প্রত্যক্ষভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে নাই। ফলে যারা প্রত্যক্ষভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে দেশটাকে স্বাধীন করেছে, তাদের বিষয়ে বেশি আলোচনা, তাদেরকে গুরুত্ব দেওয়া, তাদেরকে সামনে আসতে দেওয়া, এটা তো রাজনৈতিকভাবে তাদের জন্য সুবিধাজনক ছিল না, ফলে তারা সেটা করে নাই। বাট এনিওয়ে, আমি একটু যেটা যাদবপুরের কথা বলছিলাম, সেখানে একটা কথা না বললে এটা অসম্পূর্ণ থাকবে। সেটা হলো সেই সময় সেখানে 2nd বেঙ্গল রেজিমেন্টে যারা দায়িত্বে ছিলেন, কমান্ডার ছিলেন লেফটেন্যান্ট কর্নেল মাসুদুল হাসান খান, যাকে জাহাঙ্গীর বাবর তার সাথে করে নিয়ে আসে এবং তাকে বন্দী অবস্থায় থাকতে হয়েছিল। মেজর শফিউল্লাহ 2IC ছিলেন। শফিউল্লাহ সাহেবের আগেই কিন্তু জিয়া রহমান সাহেব ছিলেন। এনিওয়ে, শফিউল্লাহ সাহেবের সঙ্গে আপনার নুরুজ্জামান সাহেব মেজর, তারপরে ক্যাপ্টেন ছিলেন মইনুল হোসেন চৌধুরী, ক্যাপ্টেন এজাজ, লেফটেন্যান্ট ইব্রাহিম, এনারাও ছিলেন আর কি। এবং তাদের নেতৃত্বে যেসব বাঙালি সৈন্যরা ছিল, তাদেরকে যখন নির্দেশ দেওয়া হয়েছিল আমাদের উপর গুলি করার জন্য, তারা কিন্তু সোজাসুজি গুলি করে নাই, তারা কেউ আকাশে কেউ মাটিতে গুলি করেছে। তখন জাহাঙ্গীর বাবর তাদেরকে সরিয়ে তার সঙ্গে আসা পাকিস্তানি আর্মিদেরকে হুকুম করছিল গুলি করতে, এবং তারা গুলি করছে, আমাদের অনেক লোকজন মারা গেছেন। এই হলো একটা ব্যাপার, যে আমরা সেখানে সেনাবাহিনীর তাদের সমর্থন আমরা পেয়েছিলাম আমাদের সেই আন্দোলনে, এবং যার ফলে যখন 25 তারিখে ঘটনা হয়ে গেল, আমরা তখন তাদেরকে ওই যাদবপুর ছেড়ে
যুদ্ধে অংশগ্রহণ করার জন্য তারা বিদ্রোহী হলেন, এবং চট্টগ্রামের খবর তারা পেয়ে গেছিলেন, আমাদেরকে বলেছেন তারা, এবং করে তারা চলে যাবেন বললেন। আমরা সহযোগিতা করেছিলাম তাদেরকে, গাড়ি দিয়ে, আমাদের পরিশ্রম দিয়ে তাদেরকে আমরা অস্ত্রশস্ত্র নিয়ে চলে যাওয়ার জন্য আমরা সুযোগ করে দিয়েছিলাম। এবং এরা যে 3 নম্বর সেক্টর করলেন, এটা মনতলায়, আগরতলার কাছে মনতলায় তারা সেক্টর করলেন, একটা 3 নম্বর সেক্টর, যেখানে আমি মুক্তিযুদ্ধের শেষের দিকে, সেপ্টেম্বরের দিকে আমি সেখানে গিয়েছিলাম। আমাদের শ্রমিকরা, এরা চিটাগং থেকে, কুমিল্লা থেকে, ঢাকা থেকে যে শ্রমিকরা যেতেন যুদ্ধে করার উদ্দেশ্য নিয়ে, তাদেরকে কেউ সহযোগিতা করার ছিল না, যার জন্য আমরা এই পিআইডিসি গেরিলা ইউনিট করলাম। এবং আপনার আগরতলার জয়নগরে সেখানে একটা বাড়ি ভাড়া নিয়ে তাদেরকে আমরা ক্যাম্প করেছিলাম ওকে নিয়ে, এবং 3 নম্বর সেক্টরে নিয়ে, যেহেতু আমরা 3 নম্বর সেক্টরে আমরা সহযোগিতা করছিলাম তাদেরকে, সেজন্য তারা আমাদেরকে সহযোগিতা করলেন। আমরা শর্ট ট্রেনিং করে তাদেরকে আবার দেশে পাঠাইছিলাম যুদ্ধ করার জন্য। তো আমি এটা বলতে চাই আর কি, যে তখনও আমরা এই আলোচনাটা শুনেছি, যেটা পরবর্তী পর্যায়ে আমাদের মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী আমাদের অনেক কমান্ডাররা বলেছেন, যে রাজনৈতিক নেতৃত্বের কাছে আমাদের বাঙালি যারা সেনা কর্মকর্তারা ছিলেন, তাদের অনেকে, ইনক্লুডিং জিয়াউর রহমান, তারা কিন্তু চেষ্টা করেছেন, তারা কিন্তু বারবার খবর দিয়েছেন, তারা অনুমতি চেয়েছেন, কিন্তু রাজনৈতিক নেতৃত্বের কাছ থেকে তারা কোনো সিগন্যালই পায় নাই। সম্মতি তো দূরের কথা, পায় নাই। তারা যদি পেত, তাহলে এই যে বিভিন্ন ক্যান্টনমেন্টে আমাদের যেসব বাঙালি সোলজাররা, অফিসাররা মারা গেছে, এটা হয়তো যেত না আর কি, এবং সবার প্রস্তুতিটা আর একটু বেশি থাকতে পারতো, এবং আমরা আরো বিক্রম নিয়ে আমরা পাকিস্তানি আর্মির বিরুদ্ধে অবস্থান নিতে পারতাম। এরকম একটা পরিস্থিতিতে যখন একটা মানে অনিশ্চিত একটা অবস্থা, যখন একটা মানে কোনো সিদ্ধান্ত নিতে অসুবিধা হচ্ছে, সেই সময় জিয়াউর রহমান সাহেবের যে উই রিভল্ট বলে যে উনি বের হয়ে গেলেন, এবং যখন 27 তারিখে মানে রেডিওতে তার কণ্ঠ শুনলো মানুষ যে যুদ্ধ শুরু হয়ে গেছে, এটা কিন্তু একটা সাংঘাতিক ভূমিকা পালন করেছে। কিন্তু মুশকিল হচ্ছে যে এই মুক্তিযোদ্ধা মূলত কারা? মুক্তিযোদ্ধা তো যারা আর্মি, যারা বিদ্রোহ করেছে, পুলিশে যারা বিদ্রোহ করেছে, তৎকালীন ইপিআর এ যারা বিদ্রোহ করেছে, এবং আপনার ছাত্র, শ্রমিক, সাধারণ মানুষ যারা যুদ্ধ করেছে, এরা তো হলো মুক্তিযোদ্ধা আর কি। কিন্তু এদের মধ্যে খুব কমই ছিল তৎকালীন যে রাজনৈতিক দল, প্রধান রাজনৈতিক দল, তাদের নেতাকর্মী কম ছিল। এখনো এটা বোঝা যায়, যদি আপনারা হিসাব করে দেখেন, যে অনেক ভুয়া মুক্তিযোদ্ধাকে তালিকাভুক্ত করা হয়েছে, তারপরেও তাদের কিন্তু সংখ্যা খুব বেশি না। এই কারণেই আমরা তাদের কাছে মুক্তিযোদ্ধাদের মর্যাদা বা গুরুত্ব কম ছিল। কিন্তু পয়েন্ট শেষ করুন। বলেন আপনার পয়েন্ট। আমি যেটা বলতে চাই সেটা হলো যে আরেকটা দুর্বলতা কিন্তু আমাদের যারা মুক্তিযোদ্ধা, আমাদেরও আছে আর কি। সেটা হলো রাজনৈতিক কারণে হোক কিংবা সুযোগ সুবিধার কারণে হোক, মুক্তিযোদ্ধারাও কিন্তু খুব ঐক্যবদ্ধ থাকতে পারে নাই। একদম। তারাও যদি ঐক্যবদ্ধ থাকতে পারতো, তাহলে সম্ভবত এত অসম্মান এটা ভোগ করতে হতো না। খুব চমৎকার একটা কথা বলেছেন। আমি আসলে এই পয়েন্টটাই নিয়ে এখনো মনে করি, এবং এটা আমাদের বিএনপির আপনার কর্মসূচিতেই আছে, নির্বাচনী ইশতেহার এবং কর্মসূচিতে যেটা আমরা শুরু করেছি কাজ আর কি, সেটা হলো এখনো আমাদের শহীদদের তালিকা হয় নাই। একদম। এখনো আমাদের আপনার সেই শহীদ পরিবারগুলিকে মর্যাদা, ধরেন আমি মুক্তিযোদ্ধা হিসাবে আমি একটা মাসে ভাতা পাই, কিন্তু আমার চেয়ে কি যে শহীদ হয়েছে তার অবদান বেশি না? একদম। তার পরিবার তো সুযোগ সুবিধা পাচ্ছে না। কাজেই তাদের একটা তালিকা করা, এবং তাদের শুধু মানে তার পরিবারকে সহযোগিতা করা না, শুধু আপনি একটা উপজেলায় যদি শহীদ 2 জনও শহীদ থাকে, তার পরিবারকে সেখানে রাষ্ট্রীয় সব অনুষ্ঠানে নিয়ে এসে মর্যাদার সঙ্গে সামনে বসানোর ব্যবস্থা করা, সম্ভব হলে মঞ্চে বসানোর ব্যবস্থা করা উচিত। একদম। আমার এই আয়োজনের সময়টা একেবারে শেষ, কিন্তু এই আশাবাদ, দেশ এবং সমাজের সম্মান এবং শ্রদ্ধা জানানোর একটা ব্যবস্থা করতে হবে। যেখানে যেখানে যাদের কবর আছে সেগুলোকে সংরক্ষণ করতে হবে। আমরা যদি আমাদের শেকড় ভুলে যাই,
মানে যারা দেশটাকে স্বাধীন করেছে তাদেরকে যদি ভুলে যান, তাহলে তো এই স্বাধীনতার কোনো চেতনাই আসলে অস্তিত্বই আসলে থাকে না। হ্যাঁ, আমার এই আয়োজনের আমি মনে করি সময় খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, সময়টা একেবারে শেষ। আমি সব শেষ ছোট করে জনাব আব্দুল সালাম একটা মন্তব্য নিতে চাই তাদের জন্য যারা আসলে ৭১ এবং ২৪কে মিলিয়ে ফেলেন, বাংলাদেশ 2.0 বলার চেষ্টা করেন, তাদের জন্য ছোট করে দিয়ে আমি আলোচনা শেষ করি। আসলে কি অজ্ঞতা বলবো নাকি পাপ বলবো, কারণ ৭১ তো আমার জন্ম। ৭১ যদি না হতো আজকে বাংলাদেশ হতো, আর বাংলাদেশ না হলে তো আজকে ২৪-এর চিন্তাও করতে পারতেন না আপনি, একদম তাই না? তাই কাজে ৭১-এর সাথে তো ২৪-এর মিলের প্রশ্নই আসে না, তাই না? ৭১ আমাকে জন্ম দিয়েছে, এই দেশটার জন্ম দিয়েছে। তাই কাজে সেটা যেন আজকে অবশ্য আজকে তাহলে আমি ৭১-এর পরে তো মনে করেন ৭৫ 15ই আগস্ট ঘটেছে, ৭৫-এর ৭ই নভেম্বর ঘটেছে, তারপর ৯০-এর অভ্যুত্থান ঘটেছে, ৫৫ বছরের তাই না? প্রত্যেকটা বছরই কম বেশি ঐতিহাসিক। না, ওইটা ঘটেছে, কিন্তু ৭১-৭১ই কাজে যারা করে সেটা অন্তত আমি বলবো সেটা ঠিক না। আর আরেকটা হলো যে সবচেয়ে বড় যেটা কথা, যে একটা যুদ্ধ বলি বা বিপ্লব বলি, এটা মাসে মাসে বা বছরে বছরে হয় না, এটা চূড়ান্ত আন্দোলনের একটা শেষ পর্যায়ে এসে সেই যুদ্ধ বা বিপ্লবটা হয়। আমাদের দুর্ভাগ্য হলো এটাই যে যে সমস্ত দেশের যুদ্ধ বা এই সশস্ত্র যুদ্ধ বা বিপ্লব হয়েছে, সেই সব পরীক্ষিত শক্তিটাকে দিয়ে দেশটাকে গড়ে তোলা হয়। কিন্তু আমাদের এখানে দুর্ভাগ্য এটাই যে আমরা যারা যুদ্ধ করেছি তাদেরকে সাইড লাইনে ফেলে যারা যুদ্ধের সাথে ছিল না তারাই এসে রাষ্ট্র ক্ষমতাটা দখল করার কারণে কিন্তু সেখান থেকে কিন্তু মানে বিভেদটা সৃষ্টি হয়ে গেল। এবং এই বিভেদের কারণেই কিন্তু এখন পর্যন্ত দেখেন সেই মুক্তিযুদ্ধের শক্তিটার উপরে বারবার আঘাত এসেছে। আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে যদি হত্যা করা না হতো, তাহলে আজকে বাংলাদেশে মুক্তিযুদ্ধের যে চেতনা, মুক্তিযুদ্ধের যে স্বপ্ন উনি দেখেছিলেন বা দেখাচ্ছিলেন, তাই তো কয়েক বছরের মধ্যে এই দেশ মালয়েশিয়া বা সিঙ্গাপুর হয়ে যেতে পারতো। তো এর জন্যই বললাম যে আজকে ওই যে আপনার রক্ষী বাহিনীর প্রশ্নটা করছেন, রক্ষী বাহিনীটা কেন সৃষ্টি করা হলো? যে মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে যে সেনাবাহিনীর জন্ম হয়েছে, আমি সেই সেনাবাহিনীকে খাটো করে প্যারালাল আরেকটা বাহিনী সৃষ্টি করা, এটা তো বুঝাই যায় যে আমার কি কারণ, আমার কারা সেটা মোরালি না, শুধু তার দেশটাকেই যাতে একটা স্বাধীন দেশ হিসাবে নিজের পায়ে দাঁড়াতে না পারে, সেটার জন্য তো বিগিনিং থেকেই সেই ষড়যন্ত্রটা শুরু হয়েছে, যেটা বারবার, এবং যে কারণে আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আসার পরে আজকে বিএনপি সৃষ্টি করেছেন, আজকে এই সেনাবাহিনীকে আজকে এই পর্যায়ে নিয়ে এসেছেন, আজকে এই যে পুলিশ বলেন বা সমস্ত বাহিনী বলেন, এগুলো কিন্তু জিয়া রহমানের সৃষ্টি। তো এর জন্যই বললাম যে সেই স্পিড নিয়ে কিন্তু বিএনপি এগোয়। আজকেও আমাদের নেতা, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু সেই স্পিড নিয়ে আগাচ্ছেন বলেই কিন্তু তিনি ভয় পান নাই, এই কারণে আজকে মার্চ পাস্ট হয়েছে। কারণ তিনি যেন আমার দেশ, আমার স্বাধীন, এই সেনাবাহিনী আমার, এই পুলিশ আমার, এই জনগণ আমার, দেখেন না উনি একা হেঁটে চলে যায়। একদম, মানে অনেক কিছু আসলে আমরা প্রথমবারের মতো দেখছি। দেশকে কনফিডেন্সে নেয়া, দেশের মানুষকে কনফিডেন্সে নেয়া। তারা তো ভয় ছিল, তারা মুক্তিযুদ্ধে ছিল না, এজন্য তারা ভয় পাইছে। ভয় কিন্তু বিএনপির নেতারা সেটা ভয় পায় না। এই জন্য আজকে বলবো আজকে সময় দরকার। এই সময় যদি পায় তাহলে আজকে তারেক রহমান সাহেব অবশ্যই যে স্বপ্ন নিয়ে আমরা যুদ্ধ করেছি, যে স্বপ্ন এখনো আমাদের অধরা রয়ে গেছে, আজকের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যদি সময় পান অবশ্যই সেই স্বপ্ন বাস্তবায়িত হবে। একদম এই প্রত্যাশা থাকবে। এবং আমি জনাব নজরুল ইসলাম খান এবং এলাহি জামাজ খান এবং বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম, আমি সবার কাছে দুঃখ প্রকাশ করছি, কারণ আয়োজনটা আরও বড় করা উচিত ছিল। কারণ এত চমৎকার করে এই ইতিহাসগুলো আমরা শুনতে পাচ্ছিলাম, মাঝখানে থামাতে আমার সত্যিই খারাপ লাগছিল, কিন্তু আয়োজনটা শেষ করতেই হচ্ছে, রাত্রে একটা নিউজ আছে। এবং অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আপনাদের সবাইকে আমাকে সময়টা দেওয়ার জন্য। এবং দর্শক আপনাদেরকেও ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আগামীকাল নতুন ইস্যু নিয়ে দেখা হবে ৭১ জানালে, আমাদের সঙ্গে থাকবে।